সোমদত্তা চক্রবর্তীর তত্ত্বাবধানে বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাটক এই ঘুম চেয়েছিল বুঝি। নাটক ও নির্দেশনা শ্রী শুভাশিস চক্রবর্তী, আলো পাপাই রবি দাস এবং সাজসজ্জায় শ্রেয়া সাহা, সারদা দাস, নিশা মহন্ত। আসলে আমার বাবার অ্যাক্সিডেন্টাল ডেথ, তো পোস্টমর্টেম না করে তো ছাড়বে না। আপনারা জানেন পোস্টমর্টেম কেন করা হয়? পোস্টমর্টেম একটা ল্যাটিন শব্দ। মানুষের মৃত্যুর পর তার বডির ডিএনএ অ্যানালাইসিস করা হয়। পাকস্থলী, লিভার, কিডনি সবকিছুর কেমিক্যাল পরীক্ষা করা হয়। পরীক্ষার পর যে রিপোর্ট পাওয়া যায় তা দেখে সব বুঝে শুনে ফরেনসিক বিভাগ তার ডেথ সার্টিফিকেট দিতে। কিন্তু এই প্রক্রিয়ার মাঝে যদি কোনো গলদ থাকে তাহলে মৃত্যুর কারণ আপনি জানতে পারবেন না। আমরা তো ওই রেল কলোনির বস্তিতে থাকি, আমাদের মৃত্যুর কারণ জেনেও কোনো লাভ নেই। কিন্তু আমার ওই জিনিসটা লাগবে। আমার ওই জিনিসটা লাগবে। আসলে ওটাই তো বাবার সাথে আমার শেষ স্মৃতি। আমার আর বাবার একটা ছবি ছিল একসঙ্গে। কাল যখন এখান থেকে বাবাকে নিয়ে যায়, ওটা বাবার গলায় ছিল না। তুমি খুঁজে দেবে, ওইটা। ও তুমি ওই মরাটার মেয়ে? অনয় মণ্ডল, আমার বাবার নাম অনয় মণ্ডল। তুমি আমার বাবাকে দেখেছো? বলতে পারবে লকেটটা কোথায় পড়েছে? তুমি
তুমি কি জানো তোমার বাবা কিভাবে মারা গেছে? বাবার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল কাল বীরপাড়ার মোড়ে একটা ট্রাক এসে বাবাকে বাহ! এতটুকু মেয়ে, তুমি তো সবই জানো দেখছি। আচ্ছা এগুলো কি মৃতদেহ নাকি তোমার কেউ? যাও, কাগজগুলো দেখো। এরা ওরা নাকি আমার মতো জিন্দা? না আমার ভয় লাগে আমার ভয় লাগে ভয়ের কোনো কারণ নেই। মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেমন জন্মে শোক পালন তো তোমরা করো না, মৃত্যুতে কেন করো? ঘুম বোঝো? একটা চিরনিদ্রা, একটা আশা, একটা যাওয়া। যাও, চাদর তুলে দেখো। সোজা আলোটা মুখে এসে পড়লো। কোনো সময় একটু আরাম নেই, দিন রাত কোনো সময় একটু আরাম নেই। তোমরা কেউ মরা নও? তোমরা তাহলে কারা? যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, পরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশু নিয়েছিল। এই তুমি কি সেই শিশু? প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় গান। আমি কিছু বুঝতে পারছি না তোমরা এভাবে কেন কথা বলছো? এটা তো কবিতা, কবি জীবনানন্দ দাশের 55 বছর বয়সের ট্রাক দুর্ঘটনা। বন্ধু ওটা সুইসাইড, যেমন তেমন মৃত্যু না। ওই হলো মৃত্যুই তো। ট্রামের ক্যাচারে আটকে শরীরটা পিষে যায়, কণ্ঠ উড়ু আর বছরে হয় কোন মোড় করে ভেঙে যায়। মৃত্যু কতটা সাংঘাতিক! কিন্তু বলা হয় নাকি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ভাবো তো। এসব ঘাটের কথা তুমি বিশ্বাস করো? তিনি নিজেকে নিঃসঙ্গ মনে করতেন, বাঁচার স্পৃহা তার দিনকে দিন নষ্ট হচ্ছিল। আরে ট্রাম দুর্ঘটনার কথা মাথায় এনেছিলেন তো কবে নিজে? গত 100 বছরে ট্রাম দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা মাত্র 1, এবং সেটা উনি। এটা কি বিশ্বাসযোগ্য? সুইসাইড করতে যাওয়া মানুষ তখন দু হাতে দুটো ডাল নিয়ে সুইসাইড করতে যাবে কেন? সেক্ষেত্রে কবে শেলিও কিসের সুইসাইডও কিন্তু বেঁচে থাকতে স্বীকৃতি না পাওয়ার কারণে। আর জীবনানন্দ তো ছিলেন মৃত্যু চেতনায় অস্থির। পাই নাই কিছু, ঝরা ফসলের বিদায়ের গান তাই। কে যায় আমি মরণে ঘিরে এমন সপ্তপদী। রবীন্দ্র ভাবনা থেকে মুক্ত ছিলেন তিনি, স্বতন্ত্রতার প্রকাশ করেছিলেন। কিন্তু বন্ধু তিনি তো বেঁচে থাকতে নিজের লেখার সমাদর রেখে যেতে পারেননি। সমসাময়িক আধুনিক কবিদের মধ্যে তিনি ছিলেন চূড়ান্ত ব্যর্থ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কবি কাকে নিয়ে যাওয়ার কথা বলছেন? ভাবা বন্ধু, ভাবা, প্র্যাকটিস করো। কিন্তু সুইসাইডটা প্রমাণিত হলো না বলে তাকে আনা হলো না এই লাশ কাটা ঘরে। কবি তো মানসিক সুইসাইড করেছেন। আমি তো বুঝতেই পারছি না তোমরা এসব কথা আমাকে কেন বলছো? কারণ তোমরা ঘুমিয়ে আছো ওই লাশ কাটা ঘরের মরাগুলোর মতো। তোমাদের ঘুমন্ত শান্ত মুখগুলো ওই মৃত্যুরই মতো। তোমরা কারা? তোমরা তোমরা এই ঘরে আছো কেন? আমরা কারা তুমি জানো না? এই অন্ধকার রাত্রিতে তুমি একা চলে এসেছো ওই লাশ কাটা ঘরে। এইখানে এই ডয়ারগুলোর মধ্যে থাকে থাকে রাখা আছে একটা ডেড বডি। আর তুমি বলছো তুমি আমাদের চেনো
বসে থাকা সেই লার্ভা। আমরা দেখতে লম্বা লম্বা বুড়ির মতো। কোথায় আছে? কোথায় আছে? মুড়ি খাও তুমি? আমাদের দেখে ঘেন্না পেও না এখন। মনে রেখো, জীবনানন্দ দাশের ট্রামের মতোই তোমার বাবারও মৃত্যু হয়েছিল একটা ট্রাকের ধাক্কায়। জীবনানন্দ দাশের ক্ষেত্রে সেটা হলো সুইসাইড, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে হলো অ্যাক্সিডেন্ট। তোমরা তোমরা আমার বাবাকে দেখেছো? আমার বাবা রেলের সাফাই কর্মী ছিল। কোনো রকমে খেয়ে পড়ে বাঁচি আমরা। এর আগে আমরা থাকতাম ওই হাতিবাগানে। ওখানে একটা কাপড়ের ফ্যাক্টরিতে বাবা কাজ করতো। শ্রমিক ঐক্য জিন্দাবাদ! শ্রমিক ঐক্য জিন্দাবাদ! শেষের দিকে বাবাদের বেতন হচ্ছিল না। বাবারা অনেক ধর্ণা দিয়েছে। দুনিয়ার মজদুর এক হও! দুনিয়ার মজদুর এক হও! মাঝে মাঝে রাত করে কারখানা থেকে বাবার ডাক আসতো। আমি আর মা বাড়িতে খুব ভয়ে ভয়ে থাকতাম। না না, তোমার এই কাজের আর কোনো দরকারই নেই। তুমি দেখো, আমরা ঠিক এদিক ওদিক করে কোনো মতো চালিয়ে নেবো। এটা হয় না গীতা, এটা আমাদের অধিকারের লড়াই। অধিকারের লড়াই কি বাবা? আতর মানে কি আগে বল? আতর মানে সুগন্ধি। এটা একটা পার্সি শব্দ, এদিক থেকে এসেছে। হ্যাঁ, এবার তোর এই নামটা যদি কেউ কেড়ে নিতে চায়, তুই কি কেড়ে নিতে দিবি? না, দেবো না। আমার নাম কেন কেউ কেড়ে নিতে চাইবে? অধিকার জিনিসটাই তাই, সেটা আমার থেকে কেড়ে নেবার কথা কেউ ভাবতে পারবে না, কাউকে আমি ভাবতে দেবো না। আচ্ছা, তুমি কি আর অন্য কোনো কাজ খুঁজে নিতে পারবে না? তোমার এই কাজটা আমার ভালো লাগে না। সেই রোজ রাতে তোমাদের মিটিং। কিচ্ছু হবে না, ওখানে আমরা সবাই আছি। আজ অলোক কাকু আমার খাবার নিয়ে আসবে, তোমাকে ব্যস্ত হতে হবে না। কিন্তু আমরা আশাবাদী, খুব তাড়াতাড়ি একটা ফলাফল বেরিয়ে আসবে। তুমি আতরকে সাবধানে রেখো। আসছি, সকালে কথা হবে। আচ্ছা, সাবধানে যেও। দুক্কা দুক্কা। মাঝে মাঝে রাত করে বাবা বাড়ি ফিরতো না। বুঝতাম মায়ের খুব চিন্তা হয়, কিন্তু আমি তো ছোট, আমি তো কিছু করতে পারি না। এক রাতে বাবা এসে খবর দিল, সাংঘাতিক সেই খবরটা। গীতা! গীতা! কি হয়েছে? কি হয়েছে? গীতা, আমাদের হ্যাচারি মনে ছল ছল, চারদিকে আগুন। এবার কি হবে গীতা? আমরা সর্বশান্ত হয়ে গেলাম। গীতা, গীতা, আদর কই? আদর! 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 আদর মা! তুমি একটু শান্ত হও। তুমি এত অস্থির হয়ে না। তুমি দেখো, ঠাকুর আমাদের একটা ঠিক ব্যবস্থা করে দেবে। পুলিশ এসেছে, দমকল আগুন নেভানোর চেষ্টা করছে। তুই এমনটা ওরাই না কিছু গীতা, কিন্তু আমি জানি কিচ্ছু হবে না। আগুন করছে আমার সব লোকেরা। আচ্ছা, অলোক বাবু কি ওইখানেই আছেন? আমি যে তার জন্য খাবার তৈরি করেছিলাম। আর খাবার কাকু মাটিতে পড়ে কাঁদছে, কিন্তু আমি পারছি না ওনার দিকে তাকাতে। আমাদের সবার লকার পড়ে গেছে, আর ওর মধ্যে ঢুকে আমার লকার থেকে এই লকেটটা বের করে আনলাম। এতে আমার আর আতর মায়ের ছবি আছে। বাবা, তুমি তুমি ওই আগুনের মধ্যে ঢুকলে বাবা? তোমার যদি কিছু হয়ে যেত? লকেটটা আমি কি করে পড়ে যেতে দিই আতর মা? কি করে পড়ে যেতে দিই? হায় ঈশ্বর, তুমি আমাদের রক্ষা করো। রক্ষা করো তুমি আমাদের। কি করে পড়ে যেতে দিই? কিন্তু ঈশ্বর আমাদের রক্ষা করলেন না। পরদিন আমরা কারখানায় গিয়ে দেখলাম লোহার পিলারগুলো সব আঁকা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, আর মাটিতে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের পাহাড়। যেভাবে গরু, মহিষ কিংবা বড় একটা চারপেট প্রাণী মারা গেলে তাদের পচা
ছিল, আর মাটিতে ছড়িয়েছিল ধ্বংসস্তূপের পাহাড়। সেই ধ্বংসস্তূপের পাহাড় না ওখান থেকে সরলো, না কোনো নতুন বিল্ডিং উঠলো। কোম্পানি লক আউট হয়ে গেল। আমার যে খুব কাছের মানুষ ছিল অলোক দাদু, সেই দাদু একদিন আমাদের বাড়ি এসেছিলেন। ফেরার সময় পথে পড়ে গিয়ে আর উঠলেন না। বাবাদের ইউনিয়ন অনেক দিন অব্দি ওখানে ছিল, অনেক লড়াই করেছে, কিন্তু কোনো শেষ রক্ষা হয়নি। এক রাতে বাবা আমাদের এলো। গীতা, গীতা কই তুমি? গীতা, কি হয়েছে? কি হয়েছে? তুমি হঠাৎ কেন? আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে চলে যেতে হবে মানে? আরে মুখের দিকে তাকিয়ে কি দেখছো? কথাটা বুঝছো না? এই মুহূর্তে আমরা কোথায় কিভাবে যাব? আরে আমি সব তোমাকে বলবো, কিন্তু এখন আর সময় নেই। না হলে ওরা মানে আমাদের ফ্যাক্টরি ইউনিয়নের সবাইকে চলে যেতে হবে, না হলে আমরা আমাদের পরিবারকে হারাবো। এইসব ফ্যাক্টরি ছোট ছোট বোঝার মতো সময় এখন আর নেই। কিন্তু আমরা ছেলে মেশে ওসব বাদ দাও, ওসব গীতা বাদ দাও। গীতা চলো। বাবা ওসব নিতে দিল না, বাবা ওসব কিচ্ছু নিতে দিল না। আমরা হাতে নিলাম শুধু আমাদের জীবনগুলো, জীবন হাতে নিয়ে আমরা দৌড়াতে লাগলাম। এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে বড় রাস্তায় উঠতে হবে। বড় রাস্তায় উঠলে কি আমরা বেঁচে যাবো? কোন উদ্দেশ্যে দৌড়াচ্ছি আমরা জানি না। গীতা, 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 গীতা। আমাকে চিন্তা করো না। গীতা, আমাদের গীতা। না গীতা, তুমিও বেঁচে যাবে। গীতা ওঠো, আর একটু গেলে আমরা হাসপাতালে পৌঁছে যাবো। গীতা, গীতা, গীতা। মা, ওঠো না মা। মা, ওঠো না মা। আমি যে বড্ড একলা হয়ে যাবো মা। ওঠো না মা। মা, ওঠো না মা। আর একটু গেলেই আমরা হাসপাতালে পৌঁছে যাব। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মা চলে গেল। হাসপাতালে পৌঁছানোর আগে মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল। ও মা, মা, ও মা, মা। তোমরা বাঁচার স্বপ্ন দেখতে বেরিয়েছিলে, কিন্তু জায়গা মতো পৌঁছানোর আগে তোমাদের একটা ডানা কাটা পড়লো। লাশ কাটা ঘরে আমরা যে লাশগুলো পাই তারা সবাই কিন্তু সুইসাইড কিংবা অ্যাক্সিডেন্টে মরে না, তাদের মেরেও ফেলা হয়। মানুষ মানুষকে মেরে ফেলে, কি আশ্চর্য তাই না? আমরা লার্ভা যারা আছি তারা একে অন্যকে মারি না। আমরা পৃথিবীর নিয়মে চলি, খাই দাই ঘুমাই আর মজা দেখি মানুষের। রেল কলোনিতে এসে তোমরা বাসা বাঁধো। ওখান থেকে পালিয়ে এসে আমরা কোনো দিশে পাচ্ছিলাম না। মাকে হারিয়ে বাবা শুধু নিজেকে দুষছিল, তার জন্যই সবটা হয়েছে। কিন্তু মা বাবাকে অনেকবার করে ওখান থেকে ছেড়ে চলে আসার কথা বলেছিল। কিন্তু তোমাদের বাবাদের শ্রমিক ইউনিয়ন চাইছিল নিজেদের চাকরি কাজ না হারাতে, তাই থেকে গেছিলে তোমরা। কারণ মানুষের বারবার কর্মসংস্থানের জন্য লড়াই করবার সামর্থ্য বা সাহস নেই। সামর্থ্য থাকলেও তাকে দমিয়ে ফেলার মানুষও সাথে সাথে ঘোরে। কিন্তু আমাদের তো শেষমেশ
বাঁচার চেষ্টা করতেই হলো। মানুষ একবারই জন্মায়, একবারই মরে যায়, কিন্তু আমরা পাল্টাই। ডিম থেকে লার্ভা, তারপর পিউপা, তারপর শেষে মুক্ত শরীর। প্রতিটা অবস্থাতেই আমাদের খাবারের প্রক্রিয়া আলাদা, আলাদা জীবন। আতর, তোমার বাবাকে এখানে আনা হয়েছিল কাল সন্ধ্যায়। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল গতকাল দুপুর নাগাদ। তোমার কি মনে হয় আতর, মানুষ মৃত্যুর পর কতক্ষণ বাঁচে? আমার তো জানা নেই। শোনো, প্রায় 10 মিনিট অবধি মানুষ বাঁচে, আর প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত তার ব্রেন ডেথ হয় না। কিন্তু এসব কথা তোমরা আমাকে কেন বলছো? তবে কি কাল তোমরা বাবার মধ্যে প্রাণ পেয়েছিলে? না, কিন্তু যতক্ষণ আগে মৃত্যুর কথা বলা হয়েছিল তার অনেকক্ষণ পরে অনয় মণ্ডল মারা গেছে। আমরা দেখছিলাম একটা পর্বে আমাদের নারাজ হয়েছিল। কখন ওই বডির রস আমাদের প্রাণে স্পন্দন যোগাবে? কিভাবে আমরা আমাদের পরবর্তী পর্যায় অর্থাৎ লার্ভা থেকে পিউপার দিকে এগিয়ে যাব? ঠিক তখনই ঘটলো একটা ঘটনা। কয়েকজন লোক এসে দাঁড়ালো বডির সামনে। তারা নিজেদের মধ্যে কি সুন্দরে বলে যাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না। এরকম তো অনেক কথাবার্তাই আমরা সেসব পাত্তা দিই না, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে এরা সেই লোক। সেই লোক মানে যাদের জন্য তোমাদের বাড়ি থেকে পালিয়ে যেতে হলো, যাদের জন্য তোমরা বাড়ি থেকে পালিয়ে আর অন্য কোথাও নিজেদের ঠিকানা রাখতে পারলে না। আতর, মনে হচ্ছে ওরা আবার আসছে। তোমাকে লুকাতে হবে। একটা লকেটের জন্য নিজের প্রাণ দিও না। লুকোতে হবে? কিন্তু কেন? আমি তোমাদের কথা কিভাবে বিশ্বাস করব? তোমরা যাদের কথা বলছো এরা সেই লোক নাও হতে পারে। তাহলে তুমি মরার জন্য প্রস্তুত থাকো। তোমার বাবার যে তোমার মাকে মেরেছে, এখন কি তুমি নিজের কারণে মরতে চাও? ওরা আসছে, ওরা আসছে আতর, তোমাকে লুকোতে হবে, তোমাকে লুকোতে হবে আতর, লুকাও। না 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 না, স্যার অনেক হয়েছে। আপনারা আমার হাসপাতালকে এভাবে ব্যবহার করবেন, আমি হতাই যাব না। কিন্তু স্যার এটা ছাড়া যে আর কোনো পথ নেই, না হলে ওরা আমাদের সবাইকে মেরে দেবে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পোস্টমর্টমকে আপনারা চাল করতে করতে নিজেদের চরিত্রটাকে চাল করে ফেলেছেন মিস্টার মাজুক। স্যার এটাই শেষ, বিশ্বাস করুন। আর মনে হয় না ওই কাঁধে এখনো কেউ জীবিত আছে। হোয়াট ডু ইউ মিন? ওরা বাঁচতে যাচ্ছিল ডাক্তার, গোটা কারখানাটা ওরা শেষ করে দিল, তাও ওদের শান্তি হলো না। বুঝতে পারছো আতর? বুঝতে পারছো? জীবনানন্দেরটা সুইসাইড নাকি অ্যাক্সিডেন্ট জানি না, কিন্তু তোমার বাবারটা অ্যাক্সিডেন্ট নয় আতর, অ্যাক্সিডেন্ট নয়। তার মানে যেভাবে যেভাবে ওরা আমার মাকে মারলো ঠিক সেইভাবেই। তবে প্রায়শ্চিত্ত করবেন ডাক্তার, স্যার আর সেই শাস্তির ফল আমাকেও মাথা পেতে মেনে নিতে হবে। তবে মনে রাখো, কাক পক্ষী যেন এর টের না পায়। পাথরকেও তুমি বিশ্বাস করবে না। স্যার শুনুন, স্যার স্যার শুনুন। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মরণের ইঁদুরের মতো ভার বুঝি, আধার বুঝি বুকে, ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না। জাগার দরকার নেই। পাথর যেভাবে এক নিদ্রার মধ্যে আছে, নিদ্রার মধ্যে আছে গোটা পৃথিবী। এই পৃথিবীতে জেগে থাকার কোনো প্রয়োজন নেই,
এখন সবাই ঘুমো ঘোরে আচ্ছন্ন। চলো আতর, আমি তোমার বাবার মুখের ভেতরে ছিলাম। একটা আওয়াজ কিভাবে স্তব্ধ হয়ে যায় আমি দেখেছি। মুখের গহ্বরে তখনও ধ্বনিত হচ্ছিল সেই অত্যাচার। আমরা যখন মানুষের রস খাই না আদর, তখন তাদের কিছু গুণ অটোমেটিক আমাদের মধ্যে চলে আসে। আমরা বুঝতে শিখি, আমাদের রাগ হয়, কষ্ট হয়, কিন্তু এখন তো ভালোবাসা যাচ্ছে আদর তোমার প্রতি। হ্যাঁ, ভালোবাসা যাচ্ছে, ভালোবাসা যাচ্ছে। আমি আপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে রয়ে যা আমার। কিন্তু মানুষ তো জিনগত এটা পায় আতর। তাহলে তাদের মধ্যে কেন আসে না মানবিকতা, কেন আসে না দায়িত্ববোধ? আমার বাবা যেদিন রাস্তায় ঘুরে ঘুরে একটা কাজের জোগাড় করতে পারছিল না, আমি বাবাকে বলেছিলাম, বাবা চলো আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। এই রেল লাইন ধরে হাঁটতে থাকবো, এই রেল লাইনই আমাদের পথ দেখাবে। মানুষ থেকে পালানো যায় আতর, কিন্তু জীবন থেকে কিভাবে পালাবো? আমরা তো আজ পেটা খেয়ে ভালো থাকতে চেয়েছিলাম বাবা, তাহলে জীবন আমাদের সাথে এরকম কেন করলো? হয়তো আমরা জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি, কিন্তু জীবন আমাদের যা শেখায় তা থেকে শিক্ষা নিতে হয় আতর। তুইও আমাদের জীবন থেকে কিছু শিক্ষা পেলি আতর। আমি চলে যাচ্ছি আতর, আমি চলে যাচ্ছি আতর, আমি চলে যাচ্ছি আতর, আমি চলে যাচ্ছি আতর। জীবন থেকে কি শিক্ষা পেলে আদর? জীবনের কাছে হার, নিজেকে আবার একা হিসেবে দেখতে তোমার ভালো লাগলো? তুমি তো সাধারণ একটা মেয়ে হতে পারতে আতর। কিন্তু তুমি কি করলে? এই ঘুম তোমার সহ্য হলো না? আমি কি তবে বাঁচতে পারতাম? আমার বাবা কোম্পানির কালোবাজারি রুখতে ইউনিয়ন নিয়ে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা খোয়ালো। আমি কি করে সেখান থেকে পালাই? আমাদের জীবনের শেষ পর্যায়ে কি জানো আতর? মাছি, লার্ভা পিউপা পরে আমরা হই মাছি, আর তুমি ওদের কাছে ওই মাছির মতো। বাবার মৃত্যুর পর তুমি ওই রেল লাইন ধরে পালিয়ে যেতে পারতে আতর, যে রেল লাইন ধরে তুমি তোমার বাবাকে পালিয়ে যেতে বললে। হ্যাঁ, আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু তা না করে তুমি চললে ঠিক তার উল্টো দিকে। ওরা তোমায় বললো অনার মন্ডল ফ্যাক্টরির লোহার রাশিয়ান মেশিন চোরা যে কাগজপত্র তৈরি করেছিল সেসব কোথায়? তুমি জানো না? ওরা তোমাকে আরো আঘাত করতে থাকলো। ওরা তোমাকে বললো কাল রাতে অনয় মণ্ডল ও তার ইউনিয়ন যেই পাচার রোখার চেষ্টা করছিল তার খবর আর কার কাছে আছে? তুমি বললে না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আর জানলেও বলবো না। এই পরের লাইনটা কেন বললে আতর? বিরুদ্ধাচরণ, নট অ্যাকসেপ্টেড। ওরা তোমাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। ইউ আর ফিনিশড। আমি একা রইলাম থাকে, হাহারুষে বসিল পাটে। আমি তোমার বিনা ঘোর সংকটে
লকেট খুঁজতে আসনি আতর? তুমি তো এসেছো এটা পরীক্ষা করতে তুমি আসলেই মারা গেছো কিনা, তোমার বডিটা এখানে পৌঁছাচ্ছে কিনা। না না, আমি মারা যাইনি, আমি মারা যাইনি। তুমি মারা গেছো আতর, তুমি মারা গেছো। তা না হলে তুমি আমাদের দেখতে পাচ্ছ কিভাবে? তুমি আমাদের দেখতে পাচ্ছ কারণ তোমার গায়ে একটা মাছি ডিম পেড়ে গেছে। আর সেই ডিম ফুটে আমরা বেরিয়েছি। লাইবা at your service। না, আমি মারা যাইনি, আমি মারা যাইনি, তোমরা বিশ্বাস করো, আমি মারা যাইনি। আমি তো বাবার গলার লকেটটা খুঁজতে এসেছি, আমি মারা যাইনি। বাবা তো আমাকে বলেছিল ওই কাগজগুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে। বাবা যেটা করতে পারিনি সেটা তো আমার করার কথা ছিল, আমি কিভাবে ব্যর্থ হতে পারি? না, আমি মারা যাইনি, আমি মারা যাইনি, তোমরা বিশ্বাস করো, আমি মারা যাইনি। তোমরা বলো না এটা মিথ্যে, এটা মিথ্যে, মিথ্যে। এটা মিথ্যা নয় আতর, এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। দেখো চারিদিকে কি সুন্দর গন্ধ, মাংসের পচা গন্ধ। তোমার লকেট তো তোমার গলাতেই আছে আতর, এটা তোমার বাবা তোমাকে পরিয়ে দিয়েছিল না? চলো আতর, তোমার মাংসের রস খেয়ে এখন আমাদের বিবাহ হওয়ার সময় হয়ে এসেছে। আরো এক বিবর্ণ সময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে ঠিক হয়ে শুয়ে আছে টেবিলের উপরে। রাশেদ মণ্ডল, সঞ্চিতা দাস, পূজা দাস, তনুশ্রী ঘোষ, মলি শীল, সমৈত সাহা, শ্রেয়া ভিগ্রা, স্বস্তিকা সাহা। শরীফুল সরকার, প্রীতম মহন্ত, চন্দন টুডু। নাটক চিরকালই সমাজের দর্পণ, সমাজের কথা বলে এসেছে। অনবদ্য পরিবেশনা, ওদের উপস্থাপনা কখনোই মনে হয়নি যে ওরা এক একজন কেউ প্রফেশনাল আর্টিস্ট নয়। বালুরঘাট বিএড কলেজের আঙিনায় শিক্ষা গ্রহণ করতে এসে ওই যে বললাম পরিপূর্ণ বিকাশ লাভের চেষ্টায় আরও একটু অন্যরকমভাবে নিজেদের মেলে ধরার চেষ্টা, আর সেই প্রচেষ্টায় সব সময় যে মানুষেরা সহযোগিতা করেছেন, বালুরঘাট বিএড কলেজের অভিভাবক শ্রদ্ধেয় ডক্টর নবকুমার দাস মহাশয়, তাকেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি ওদেরকে একটু উৎসাহিত করার জন্য। নাটক এবং নির্দেশনা শ্রী শুভাশিস চক্রবর্তী।
আর যে নাটক কখনোই আলোকসজ্জা ছাড়া সম্পন্ন করা যায় না, পাপাই রবিদাস। পাপাই তার কাজের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত হতে সহায়তা করেছে। মঞ্চে উপস্থিত না থেকেও পেছন থেকে জোরালো কণ্ঠ প্রথম দিকে ছাত্রছাত্রীদের প্রস্তুতি পর্বে কাজে লেগেছে এবং নাটক উপস্থাপনার সময় সঙ্গীতে যার অনবদ্য কণ্ঠস্বর আমাদের মোহিত করেছে, শিক্ষিকা সোমদত্তা চক্রবর্তী। শুভাশিস দাকে বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি। সম্মাননা জ্ঞাপন করছেন শ্রদ্ধেয় নবকুমার দাস মহাশয়। শুভাশিস দার নির্দেশনায় এর আগেও একেবারে অপক্ষ এই সমস্ত শিক্ষার্থীরাই এর আগেও নাটক মঞ্চস্থ করেছে। তার অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা ছাড়া এভাবে ওদেরকে তৈরি করা কখনোই সম্ভব নয়। তাই বালুরঘাট বিএড কলেজ আরও একবার তাকে জানায় কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন। আগামীতে আরো অনেক নতুন নতুন নাটক, অনেক নতুন নতুন ছেলে মেয়েদের দিয়ে মঞ্চে উপস্থাপিত করাবে। শুভাশিস দা এই আশাই রাখবো। নাটকের একটা বিশেষ ভূমিকা অবশ্যই আলোকসজ্জা। প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত করতে সহযোগিতা করেছে পাপাই রবিদাস। পাপাইকেও আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধিত করব। পার্থদাকে অনুরোধ করব পাপাইকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। হয়ে গেছে তো দেখা দাঁড়া পড়াও। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিএড কলেজকে যারা প্রত্যেক বছর থিয়েটারকে এত গুরুত্ব দিয়ে ভাবেন। আমরা সত্যি কৃতার্থ। আমরা যারা থিয়েটার করি তারা সত্যি খুব পছন্দ করি যে আমাদেরকে যখন ডাকা হয়, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, মঞ্চ দেওয়া হয়। আসলে থিয়েটার একটা সম্মিলিত আর্ট, তো এটা মানে কাকে ছেড়ে কাকে বলা যায়। শুধু বিএড কলেজের যারা এই নাটকটার সাথে জড়িত বলতে গেলে সমস্ত বিএড কলেজের যারা শিক্ষক কর্মী, অশিক্ষক কর্মী এবং ছাত্রছাত্রীরা সবাই এটার শুভেচ্ছা এবং অভিনন্দন পাবার হকদার। কারণ একটা নাটক প্রত্যেকের শ্বাসে শ্বাসে তৈরি হয়। প্রত্যেকের ছোট্ট অবদান হলো যে ওই ঘরে নাটক হচ্ছে, তার কাছে রিহার্সাল হচ্ছে, সেখানে একটু চা পৌঁছে দেওয়া। যিনি চা পৌঁছে দেন তিনিও সমান কি বলবো, সমানভাবে এই নাটকের সহযাত্রী, যেভাবে আমি বা পাপাই জড়িত। তো ওই যে চা পৌঁছে দেওয়াটাও একটা বিরাট কাজ। তো থিয়েটার সেটাই বলে। ওরা এই বছর নতুন, আগের ব্যাচগুলোতে আলাদা আলাদা স্টুডেন্টসরা থাকে। এটা খুব মজার এবং খুব এক্সপেরিমেন্ট করার মতন জিনিস যে প্রত্যেকবার নতুন নতুন স্টুডেন্টসদেরকে পাওয়া যায়, আমরা গিয়ে কাজটা করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে। নাটকটা কেমন হলো ওদেরকে অবশ্যই জানাবেন। ওরা কেউই সেইভাবে কাজ রেগুলার বেসিসে করে না, কিন্তু আনন্দে কলেজের বার্ষিক অনুষ্ঠানে আনন্দে করতে এসছে, তার জন্য আমার তরফ থেকে তোদেরকে হ্যাটস অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা হয়তো কলেজ থেকে বেরিয়ে যাবে দুদিন পর, বিভিন্ন সময়ে কেউ এবছর যাবে, ওদেরকেও বলছিলাম, কিন্তু এই ছবিটা ওদের কাছে থেকে যাবে। এটা মগজেও থাকবে এবং ওদের ঘরেও থাকবে, মোবাইলেও থাকবে। এটাই থিয়েটার, আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায় যেন থেকে যায়। ধন্যবাদ সবাইকে।
শ্রেয়া ভেংরা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল ও নাটকের বেশে থাকার জন্য তখন পুরস্কারটি নিতে পারেনি। আমি প্রবীরদাকে অনুরোধ করব শ্রেয়ার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। চড়ই পেতি। যাই হোক, এভাবেই বালুরঘাট বিএড কলেজ আরও তার শাখা প্রশাখা বিস্তার করুক। এই মহিরুহ তার জীবদ্দশায় অনেক অনেক নতুন প্রজন্মের জন্ম দিক। বেঁচে থাক শিক্ষার আঙিনায়। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সবাই সুন্দরভাবে উপভোগ করলাম। সুন্দর নাটকের মধ্য দিয়ে আমরা বাস্তবকে অনেক খুঁজে পেলাম। ধন্যবাদ জানাই সুভাষিসদাকে তার অনবদ্য নির্দেশনার জন্য। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী দিন আবার সবাই যেন আমরা এভাবে মিলিত হতে পারি।